তরফের সকল দর্শকদের নমস্কার। আজকে যে প্রসঙ্গে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিড ডে মিল। আমরা জানি সম্প্রতি নতুন যে বিজেপি সরকার তারা একটি ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে বাচ্চাদের স্কুলে যে মিড ডে মিল, সেই মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। তারা দায়িত্ব নিয়েছেন এবং পশ্চিমবাংলার যে সরকারি স্কুলগুলো সেখানে তারা খাবার পরিবেশন করবেন, বাচ্চাদের মুখে খাবার তুলে নেবেন। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে বিতর্কের ঝড় শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন বিতর্ক দানা বাঁধছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন মহারাজজি। মহারাজ, আপনাকে নমস্কার। এই যে আমি প্রসঙ্গটা আপনাকে তুললাম যে মিড ডে মিলের যে দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে, কি বলবেন? প্রথমে এই বিষয়টা নিয়ে বলুন, আমি তারপরে বিস্তারিত যাচ্ছি। মিড ডে মিলের পশ্চিমবঙ্গের বাচ্চাদের যে মিড ডে মিলের ব্যবস্থা তার দায়িত্ব ইসকন পেয়েছে। এটার মধ্যে কোনো আপত্তি বা অন্যরকম কোনো ভাবনার অবকাশ নেই। এটা আগে আমি মেনে নিই এবং সেটা বলিও। তবে তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, আহার শুদ্ধে সত্য শুদ্ধি, সত্য শুদ্ধে ধ্রুবা স্মৃতি। আহার যদি শুদ্ধ হয়, পৌষ্টিক হয়, সাত্ত্বিক হয়, তাহলে বাচ্চারা বা যারা সেই আহার গ্রহণ করছে সে আহারকারীরা শান্তি সুখ লাভ করবে, শুদ্ধ বুদ্ধি লাভ করবে, উত্তম মেধা লাভ করবে ইত্যাদি প্রভৃতি। তারপরেও একটা কথা বলবার আছে, মিড ডে মিল কেবলমাত্র আহার শুদ্ধির জন্য নয়, কেবলমাত্র চারিত্রিক গঠনের জন্য নয়, তার সঙ্গে পুষ্টির এবং বাঙালির খাদ্যাভ্যাসের যে সংস্কৃতি তারও একটা কিন্তু যোগ আছে। যে মাছে ভাতে বাঙালি পরিবার থেকে দরিদ্রতম বাচ্চাগুলো আসছে স্কুলে, যাদের ওই মিড ডে মিলটাই সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আহারের মাধ্যম, তাদেরকে কিন্তু ঘুর পথে নিরামিষ অভ্যাস করিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা হলে বাঙালি এমনি সেটা মেনে নেবে না। মনে হয় বিতর্কটা ঠিক এই জায়গাতেই। তাই আমি বলবো যে এই দায়িত্ব ইসকন পেয়েছে, তাতে আপত্তির কিছু নেই, কিন্তু মিড ডে মিলে যদি মাছ বা ডিমের একটা ব্যবস্থা থাকতো, প্রভিশন থাকতো, তাহলে সেটা উত্তম হতো। সেটা বাঙালির খাদ্যাভ্যাস সংস্কৃতির সঙ্গে যেত। দরিদ্র ঘরে যেখানে ওই মিড ডে মিলটা খুব উপযোগী, সেখানে বাচ্চাটা অন্তত এক টুকরো মাছ কিংবা একটা পিস ডিম পেলে তার অনেকটা শান্তি হতো। সেই মাছ বা ডিমের লোভেও অনেকে এসে লেখাপড়াটা অন্তত করবার চেষ্টা করত। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা পাইলট প্রজেক্ট, এটা সাধারণ মানুষ গ্রহণ করছে কিনা, ছাত্রছাত্রীরা সানন্দে গ্রহণ করছে কিনা, তার একটা পরীক্ষামূলকভাবে দেখা হচ্ছে। অতএব এটাকে নিয়ে এখনই গেল রথ তোলার কোনো ব্যাপার নেই। আমরা 2-4 দিন দেখি, যদি দেখা যায় যে এতে পড়ুয়াদের তেমন উৎসাহ জাগছে না, তারা বাড়িতে ওই 1-8 দিন নিরামিষ খেলে নিরামিষ আহারের শুদ্ধতা ইত্যাদি সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহল হবে, তাহলে আবার সেখানে মাছ বা ডিম ইত্যাদি ফিরিয়ে আনা হবে। আর শুদ্ধ আহার বলতে খুব নিরামিষ আহারকেই যে শুদ্ধ আহার বলা যায় এই নিয়ে কিন্তু আমার বক্তব্য আছে। নিরামিষ আহার মানেই শুদ্ধ আহার নয়। যে আহার আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে না, যে আহার আমার শরীরকে পুষ্টি বর্ধিত করে তোলে, যে আহার আমার পরিবেশের সঙ্গে খাপ খায়, সেটাই শুদ্ধ আহার। অতএব এইসব অনেক রকম বিষয় মাথায় রেখে আমি বলবো, ঘুর পথে নিরামিষ যদি প্রয়োগ করার এটা একটা অপচেষ্টা হয়, বাঙালি চিরকাল তার বিরোধিতা করেছে, আজও করবে, সেই নিয়ে কারোর মাথা ব্যথা করার দরকার নেই। আর যদি তা না হয়, তাহলে কোথাও কোথাও মাছ বা ডিমের বা কোনো দিন মাংসের ব্যবস্থা রাখলে সেটা বাচ্চাদের কাছে কিন্তু অনেক বেশি চিত্তাকর্ষক হবে। আমি এখানেই যাব। আপনি বললেন পুষ্টিকর খাবার নয় এবং এখনই বিতর্কের কোনো প্রয়োজন নেই। বিষয়টা হচ্ছে যে এই যে পুষ্টিকর খাবার, আমরা আগের সরকার মানে প্রাক্তন যে সরকার, সেই সময় দেখেছি এই মিড ডে মিলে যে ধরনের খাবার ব্যবহার করা হতো বা যে ধরনের জিনিস ব্যবহার করা হতো, চাল বলুন, ডাল বলুন বা ডিম,
সেখানে বেশিরভাগ সময় এই অভিযোগ উঠেছে, সামনে দেখা গেছে যে খুব নিম্নমানের জিনিস ব্যবহার করা হতো, চালে পোকা থাকতো, যে ডিম সেগুলো পচা ডিম বেরোতো একাধিক জায়গায়, এবং সেই খাবার খেয়ে কিন্তু ছাত্ররা অনেক সময় অসুস্থ হতো। সেই তুলনায় যদি ইসকনের যে ব্যবস্থাপনা বিভিন্ন রাজ্যে তারা দিচ্ছে, অনেক জায়গাতে এই ব্যবস্থা চলছে, সেটা কি তাহলে এই ধরনের যে কুকিং যে সিস্টেম ছিল প্রাক্তন সরকারে, সেটার থেকে অনেকটা বেটার নয়? হ্যাঁ, সিস্টেম তো অনেক বেটার আগের তৃণমূল সরকারের থেকে। বর্তমানে যদি ইসকনের হাতে যায় সেটা অনেক অনেক ভালো হবে। ওই দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব কেড়ে নিয়ে এখানে মিড ডে মিলের দায়িত্ব দিয়ে সেই ভর্তুকিটা মেটানো হচ্ছে কিনা সেটাও ভাবা দরকার। আর পচা চাল, পচা ডিম, পোকা ধরা মুসুর ডাল, তারপরে কানা ছোলা, এই সবগুলো ব্যবহার না করে যদি সুষ্ঠুভাবে, অল্প হোক কিন্তু ভালো জিনিস ব্যবহার করে বাচ্চাদের যদি খাওয়ানো যায় এবং সেটা যদি আমিষ আহার হয়, আমি বলবো অভিভাবক এবং বাচ্চা উভয় দলের কারোরই কিন্তু কোনো বক্তব্য থাকবে না। মনে রাখতে হবে এটা বাঙালিদের জায়গা। বাঙালি মানে বাংলা ভাষাভাষী আমরা বাঙালি, তার মধ্যে হিন্দু মুসলমান সবাই নিয়ে যে বাঙালি জাতি, এটা তাদের বসবাস ভূমি, তাদের মতো করে তাদের খাবারটা খাওয়ানো উচিত নয় কি? মহারাজজি, একটা বিষয়, এটা কি শুধুমাত্র ইসকন আর ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এই বিতর্ক, নাকি আমিষ আর নিরামিষের বিতর্ক? এটা খানিকটা আমিষ নিরামিষের বিতর্ক তো বটেই। তবে ইসকনের পরিষেবা অত্যন্ত ভালো, এই নিয়ে কোনো কথা নেই, সেটা আমি প্রথমেই স্বীকার করেছি। না, এই অনেক সময় রাজনৈতিক অনেক দল এখন বিরোধিতা করছে, তারা মাঠে নেমেছে, যেমন বামপন্থী, তারা তো রীতিমতো এর বিরোধিতা করছে এবং ইসকনকে কেন বলে প্রশ্ন তোলা হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে যে প্রশ্ন তুলছে ওটা ইসকন বলে নাকি নিরামিষ বলে? আমার মনে হয় প্রশ্ন তোলা উচিত নিরামিষ বলে কিনা। আর ইসকনের ব্যবস্থাপনা তো ভীষণ ভালো হয়েছে, এটা নিয়ে কোনো কথাই নেই। তবে হ্যাঁ, আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা তারা একেবারে নিরামিষ মিড ডে মিল সেইখানে মনে হয় না খুব বেশি উৎসাহিত হবে, উৎসাহ বোধ করবে। ইসকন বলে সেখানে আপত্তির কিছু নেই, বরং ইসকনের ব্যবস্থা অনেক ভালো। রাজ্য সরকার যে নতুন ব্যবস্থাটা করলেন, মানে এখানে আপনি কি মানে আপনি কি মনে করেন, এটা কি ঘুরপথে কোনোভাবে, আগে যেরকম বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা এজেন্ডা তৈরি করেছিলেন যে বাঙালিদেরা বিজেপি সরকার এলেই তাদেরকে নিরামিষ খাইয়ে দেওয়া হবে, মাছ ভাত তারা আর খেতে পারবে না, একটা ভোটের আগে তৈরি করেছিল, একটা বাইনারি তৈরি করেছিল। ঘুরপথে কি এটা মিড ডে মিল দিয়ে চালনা করা হচ্ছে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে মনে হয়? সেরকম না মনে হলেও এখন দুর্জনতা তো তা বলবেই। কেননা দুম করে এত এত বাচ্চারা নিরামিষ খাবে স্কুলে গিয়ে দুপুরবেলা, এটা মা হিসেবে বাবা হিসেবে অভিভাবকরা কতটা মানতে পারবে? আর বাচ্চারা মুখের স্বাদের জন্য সেই মিড ডে মিলটা কতটা রোচক হবে, এই নিয়ে প্রশ্ন কিন্তু তুলবেই। রোজ রোজ সোয়াবিন আর রোজ রোজ পনির মনে হয় না আপামর বাঙালি বাচ্চাদের কাছে খুব চিত্তাকর্ষক হবে, মনোগ্রাহী হবে, এবং সেটা মাছ ভাত খাওয়া বাঙালির পরিবারের পক্ষে খুব গ্রহণযোগ্য হবে, এটা আমার মনে হয় না। আর একটা প্রশ্নে যাব, যে এই বাজেটে আর একটা দিক তুলে এনেছেন, এবং সেটা নিয়েও ইতিমধ্যে অনেক চর্চা চলছে, যে সরকারি যে হাসপাতাল সেখানেও যে খাবারের ব্যবস্থা ছিল, আগে 56 টাকা করেছিল, সেটা এই সরকার নতুন বাজেট করে ওটা বাড়িয়ে দিয়ে 110 টাকা করেছে, এবং যাতে আরেকটু ভালো কোয়ালিটির খাবার রুগীদের দেওয়া যায়। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা একদম ইউনিক একটা স্ট্রোক। এর থেকে ভালো আর কি হতে পারে? একটা অসুস্থ মানুষ যারা সরকারি হাসপাতালে যাচ্ছে, সরকারি হাসপাতালে তো নেতা মন্ত্রীরা যায় না, তার ছেলে মেয়েরাও যায় না, তার আত্মীয় স্বজনরাও যায় না, বড় লোকরাও যায় না, বড় লোকদের যারা ধামাধারী তারাও যায় না। অতএব সরকারি যে ব্যবস্থা সেটা সাধারণ মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, নিঃসহায় মানুষের জন্য। অসুস্থ অবস্থায় মানুষ যে কত অসহায় হয়ে পড়ে, এবং সেই সময় ওষুধের সঙ্গে একটা কথা আমাদের মা ঠাকুমারা বলতেন, পথ্য। সেই পথ্যটা যদি ভালো করা যায় এবং তার উদ্যোগে যদি সরকার এইভাবে নেমে আসে, এর থেকে ভালো প্রয়াস আর কি হতে পারে?
একদম শেষ প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলায় ভারত সেবাশ্রম, ইস্কন, রামকৃষ্ণ মঠ এদের আদর্শেই, এদের দেখানো রাস্তাতেই এবার বাংলা হাঁটবে। তিনি সম্প্রতি প্রেস কনফারেন্স করেও বলেছেন। সমর্থন করছেন? নিশ্চয়ই সমর্থন করি। সাধুরা চিরকাল নিজেদেরকে সর্বস্ব উৎসর্গ করে দিয়েছে, নিজেদের সব কিছু তারা জলাঞ্জলি দিয়েছে সমাজের কল্যাণের জন্য। তাদের আদর্শ, স্বামীজির আদর্শ, প্রণবানন্দজির আদর্শ, শ্রী চৈতন্যের আদর্শ, ঠাকুরের আদর্শ, মায়ের আদর্শ নিয়ে যদি একটা রাজনৈতিক নেতা, একটা রাজনৈতিক দল চলতে পারে, আমার মনে হয় না তখন সেটা শেষ পর্যন্ত আর কোনো রাজনৈতিক দল থাকবে, সেটা নীতির রাজা হয়ে উঠবে এবং সেই পথেই বাংলা কিন্তু তার হৃত গৌরব ফিরে পাবে। অতএব আমাদের আদরের, আমাদের আশার, আমাদের অনেক অনেক ভালোবাসার মুখ্যমন্ত্রী যে পথে হাঁটবার অঙ্গীকার করেছেন, সেই পথই কিন্তু একমাত্র উন্নতির পথ। অসংখ্য ধন্যবাদ মহারাজ। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার। মহারাজজি, ইস্কনকে দেওয়া হয়েছে, সেখানে নিরামিষ খাবার বাচ্চাদেরকে দেওয়া হবে। ডিম ছিল আগে, সেই ডিম মেনু থেকে সরে গেল, পুরোটাই নিরামিষ। এই নিয়ে বামপন্থীরা প্রতিবাদ করছেন, তারা রাস্তায় নেমেছেন। একটা পাইলট প্রজেক্ট সরকার দিয়েছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন ইস্কনকে। এই পাইলট প্রজেক্ট যদি রামকৃষ্ণ মিশনকে দেওয়া হতো, তাদের ওখানে মাছ মাংস চলে, মানে নিরামিষ আমিষ চলে, সেখানে নিরামিষের বিষয় না, আমিষ খেতে পারে। সেই জায়গায় যদি রামকৃষ্ণ মিশনকে দেওয়া হতো, তাহলে বামপন্থাদের কি বিষয় এসে দাঁড়াতো, কি মনে হয়? আমার মনে হয় এই বিতর্কটা ঠিক ইসকন ভার্সেস ডিম বা মাছের নয়। এই বিতর্কটা হচ্ছে হিন্দুত্ব ভার্সেস মৌলবাদ বা মার্ক্সবাদ। মার্ক্সবাদ বা নাস্তিক্যবাদ। হিন্দুত্ববাদ বনাম নাস্তিক্যবাদ। আমি যেন তেন প্রকারেণ নাস্তিকতা মানুষের ভেতরে ঢুকিয়ে দেব, আর হিন্দুত্ব, সনাতনত্ব তাকে মুছে দেব। এখন সবচেয়ে ভালো হতো যদি কলকাতাকে দুটো জোনে ভাগ করে একটা জোনের দায়িত্ব থাকতো ইসকনের, আর একটা জোনের দায়িত্ব থাকতো রামকৃষ্ণ মিশনের প্রথম 6 মাস। তারপর ঠিক উল্টোটা করা হতো। আবার ওই ইসকনের দায়িত্ব যে 6 মাস ছিল যেখানে, সেখানে রামকৃষ্ণ মিশন চলে যেত, আর রামকৃষ্ণ মিশনের দায়িত্ব যেখানে ছিল সেখানে ইসকন চলে যেত। তাহলে কিন্তু ভ্যারিয়েশনটা আমরা বুঝতে পারতাম কোন জায়গায় মানুষের কি চাহিদা বা আপত্তি নেই, সহমতি ইত্যাদি। তাহলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হতো, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যেত যে বাচ্চারা, অভিভাবকরা কি চায়। কিন্তু বিতর্ক তো আসলে তা নিয়ে নয়। বিতর্ক হচ্ছে আমি যেন তেন প্রকারেণ এসপ্ল্যানেডের মাঠে দাঁড়িয়ে কিংবা তার মোড়ে দাঁড়িয়ে গরুর মাংস খাবো, আমি যেন তেন প্রকারেণ মদ মাংসের হুল্লোড় তুলব, যেন তেন প্রকারেণ সংখ্যালঘুদের তোষণ করব। আমি বামপন্থা যত রাজ্যের গোষ্ঠীর মানে সেঁদো বীজ যে সব রয়েছে সেইগুলোকে বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে দেব, এবং ছোট্ট থেকে একটা শয়তান তৈরি করব। হ্যাঁ, ক্ষুদে শয়তান বড় শয়তান হয়ে সমাজের বুকের ওপর চেপে বসবে একদম দলমাদল কামান নিয়ে। সেটা হচ্ছে না বলে আর মার্ক্সবাদ তো হারিয়ে যাচ্ছে, ক্রমশ তলিয়ে যাচ্ছে, ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। এখন তাকে কি করে আবার চাগিয়ে তোলা যায়, এটা সেই একটা পথে আমরা হাঁটছি, এছাড়া আর কিচ্ছু নয় এর ভেতরে। হ্যাঁ, আর প্রজেক্টের ব্যাপার, পাইলট প্রজেক্ট, এটাই একবারে নিশ্চিত ব্যাপার নয়। এটা আমিষ আর নিরামিষ দুরকম দেখে নিয়ে যদি চলতে পারে, তাহলে সেটা অনেক ওয়াইজ স্ট্রোক হবে, অনেক বুদ্ধিমানের মতো কাজ হবে। একই জায়গায় 6 মাস নিরামিষ, ওইখানেই আবার 6 মাস আমিষ দিয়ে তারপরে সিদ্ধান্তে আসা যে বাচ্চারা, অভিভাবকেরা কোনটাকে বেশি সমর্থন করছে, ব্যাস ফুরিয়ে গেল। মানে যেন তেন প্রকারের বিরোধিতা করতে হবে, এবং মানে ওই আপনি বললেন মৌলবাদী এবং নাস্তিক্যবাদ, একদম নাস্তিত্ববাদকে একদম এস্টাবলিশ করতে হবে। এবং তার জন্যই এই যে নতুন রাস্তার নাম পরিবর্তন হয়েছে, গোপাল মুখার্জি বা গোপাল পাঠান নামে হয়েছে। সেখানে বিকাশ রঞ্জন বলছেন যে গোপাল মুখার্জি নাকি একজন গুন্ডা দাঙ্গাবাজ ছিলেন, আর ওরা সবাই সাধু সন্ত ছিল। হ্যাঁ, সেই জন্য
ওনার নামে একটা রাস্তার নামকরণ করে দিলে না, ওনার খুশি হচ্ছে। ওনার বাবার নামে আছে লেলিন সরণি, লেলিনের নামে আছে। আচ্ছা আচ্ছা, তো বাবার নামে আছে, এখন তো ছেলেরও যাই যাই অবস্থা। তো একেবারে এদের সম্পর্কে কিছু বললেই এখনই গঙ্গা জল দিয়ে মুখ ধুয়ে তারপর আবার পরের কাজ করতে হবে। শ্রেণীহীন সমাজ এবং রাষ্ট্রহীন সমাজের মতবাদে বিশ্বাসী কার্ল মার্কস এই যে ওদের ধারণাই পোষণ করছে যারা বামপন্থী, তারা সেই মতাদর্শেই তারা এগিয়ে আসছে। এবং আমরা জানি এই মতাদর্শেই কিন্তু তাহলে এই যে স্বর্গেও কিন্তু এই যে সমাজতন্ত্র এই বিষয়টা বা রাষ্ট্রতন্ত্র এই বিষয়টা নেই, তাহলে কি কোথাও সেই আমাদের গীতাতেই চলে আসা, সেই গীতাকেই এরা কার্ল মার্কস অবলম্বন করছে, কিন্তু অন্যরকম রূপে। কিন্তু ওরা নিজেদের গীতা, নিজেদের ধর্ম, নিজেদের বেদ উপনিষদকে বিশ্বাসী করতে চায় না। তারা বলে ওর কোনো মাহাত্ম্য নেই, আছে শুধু বিজ্ঞান। ধর্ম হচ্ছে অতি বিজ্ঞান, বিজ্ঞানের ওপর ভিত্তি করেই কিন্তু ধর্মের প্রতিষ্ঠা। আর যদি শ্রেণীহীন সমাজের কথা বা রাষ্ট্রহীন সমাজের কথা বলা যায় বা বলা হয়, কিংবা প্রলেতারিয়েত আর বুর্জোয়া তাদের নিরন্তর সংগ্রামের কথা বলা হয়, তাহলে এটা কিন্তু একেবারে আমাদের যে প্রাচীন কালের চাণক্যের যে গ্রন্থ, মহাভারতের যে থিওরি, তার মধ্যেই কিন্তু লুক্কায়িত রয়েছে। আর্য ঋষিরা বলেছিলেন যত্র বিশ্বম ভবতি এক নীরম। তাদের কি স্বপ্ন ছিল? তাদের স্বপ্ন শুধু ভারতবর্ষকে সোনার ভারতবর্ষ করব তা নয়, তাদের স্বপ্ন কিন্তু কেবলমাত্র এই পৃথিবীটাকে আমরা দখল করব, ভোগ করব, জয় করব তা নয়। ঋষিরা স্বপ্ন দেখতেন যত্র বিশ্বম ভবতি এক নীরম, একটা পরিবার। কার্ল মার্কসের দাদুরও সম্ভব হবে না এইরকম এত বড় স্বপ্ন দেখা। কার্ল মার্কস তো বাচ্চা ছেলে, তার দাদুও ভাবতে পারবে না যে সারা পৃথিবী জুড়ে একটাই পরিবার। যদি একটাই পরিবার হয় তাহলে সেখানে শ্রেণী কোথায়, সেখানে রাষ্ট্র কোথায়, সেখানে সাদা কালো, গরিব বড়লোক, জ্ঞানী মূর্খ, এর তফাৎ কোথায়? একটা পরিবার, একটা ইউনিট। ঋষিরা ভেবেছেন গোটা পৃথিবী জুড়ে একটাই ইউনিট থাকবে, একটা পরিবারের আমরা সদস্য। এর চেয়ে বড় হাইস্ট আইডিয়া কে দেখাতে পেরেছে? কেউ দেখাতে পারবে না। এই জন্য যে থিওরির পেছনে আমরা 34 বছর দৌড়েছি, দৌড়ে দৌড়ে আমাদের আগামী 200 বছর এবং আগামী 10টা প্রজন্মকে আমরা শেষ করে দিয়েছি, আর যখন খেতে গেছি তখন লালবাতি গাড়ি চালিয়ে সরকারের সবচেয়ে বড় হোটেলে গিয়ে দুপুরের খাওয়া, রাতের খাওয়া খেয়েছি। তখন বড় বড় ল্যাম্পের কারখানা খুলে নিজের ছেলেকে সেখানে বসিয়ে দিয়েছি, তারপর ছেলেকে সময় মতো হাফিজ করে দিয়েছি, অন্যত্র গিয়ে সে তার সাম্রাজ্য নিয়ে বসে পড়েছে। এইসব অনেক আদর্শবাদী নেতাদের আমরা ছোটবেলা থেকে দেখেছি। তাদের পরবর্তী প্রজন্ম যে কি বহাল তবিয়াতে আছে, এইসব শুধু বুর্জোয়া আর প্রলেতারিয়েতের কথা বলে মানুষকে টুপি পরিয়ে, সেটাও দেখতে পাচ্ছি। অতএব ওই সমস্ত মার্ক্সবাদী খেস্যা দিয়ে মানুষকে, বাঙালিকে, পশ্চিমবঙ্গকে আর ভোলানো যাবে না।